উনি উনি অনেক শক্ত মানুষ। উনাকে অসুস্থ করে মেরে ফেলেছে। আমার বাবাটারে গাড়ি দিয়ে নিয়ে আসছে, দিয়ে গেছে খালি আর গরমের মধ্যে শুকায় কাঠ বানায় ফেলছে আমার বাবাটারে। অসুস্থ বানায় মেরে ফেলছে। আমার বাবা অসুস্থ ছিলেন, ওনার কোনো সমস্যা ছিল না। মৃত্যুর খবরটা তুমি কিভাবে পেয়েছিলে? জি, ধন্যবাদ আপনাকে চাচা। আপনি আমার বাবার অনেক কাছে, আপনাকে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে আমি তো দেশের বাইরে। তো গত ৭-৮ দিন ধরেই তার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুর পরে তার যে চিকিৎসাটা দরকার, তার সুস্থতার জন্যে তার রেস্ট দরকার, তাকে দেখা দরকার। তো গত ৭-৮ দিন ধরেই আরকি তাকে বারবার কেরানীগঞ্জ থেকে পিজিতে পাঠানো হচ্ছিল। পিজি হাসপাতালে ওনাকে পাঠানো হলে ওনাকে ভর্তি করতেছিল না। আর ওখানে বারে, বারে ডিরেক্টর সাহেবকেও, আমার ২ বোন যারা ছিলেন উনার সবসময় সর্বক্ষণ আমার আম্মা ছিলেন। তো ওনারা অনেক রিকোয়েস্ট করেছে। ভদ্রলোক, ওনার নাম ব্রিগেডিয়ার নোমান সাহেব। উনি অ্যাকচুয়ালি আমি জানি না কিভাবে উনি কোন দল করেন, কি করেন। উনি মানুষ নাকি আমার বাবাকে রাস্তায় ফেলে রাখছেন ৩ দিন ধরে। তাকে ভর্তি নেন নাই। তাকে বলছে সে রিকভার করছে। একবার জেলে পাঠায়, আবার পিজিতে আনে এই অবস্থায়। তারপরে জেলখানা থেকে রেফার করা হয়েছে ওনাকে শেষ মুহূর্তে আরকি। এটা হলো গতকালকে, যে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তো তখন ১ম এ যখন ঢাকা মেডিকেল কলেজে গেছেন উনি, তখন তাকে ওয়ার্ডে রাখছে। তাকে বেডও দিতে চায়নি। বলছে যে আপনারা যদি তাকে রাখেন, তাকে ফ্লোরে রাখতে হবে। এছাড়া উপায় নেই। তাকে হ্যান্ডকাফ পরাই রাখছে। আমার বাবা আমায় বলছে যে শক্ত থাকো বাবা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। ইনশাল্লাহ কিছু হবে না। এরপরে তাকে আইসিইউতে নিয়ে গেছে এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে। সে আজকে ভোরবেলা মৃত্যুবরণ করেছে। আমাদের জানায় নাই, ডাক্তাররা কিচ্ছু জানায় নাই। খালি সকাল ৮টার সময় আমার বড় বোনকে ফোন করে বলছে যে আপনারা আসেন, জরুরি দরকারি। তো আমার বাবা অনেক শক্ত একজন মানুষ। তার এইভাবে যাওয়ার কথা না। সে সে তখন যখনই তার জামিনের কথাও বলছি, আমরা সবসময় বলছি যে আমার নেত্রী লাশ আমি আমি চাই না, আমি বেরোতে চাই না। উনি উনি অনেক শক্ত মানুষ। উনাকে অসুস্থ করে মেরে ফেলেছে। আমার বাবাটারে গাড়ি দিয়ে নিয়ে আসছে, দিয়ে গেছে খালি আর গরমের মধ্যে শুকায় কাঠ বানায় ফেলছে আমার বাবাটারে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে বিচার দিলাম, আপনাদের কাছে দাবি আল্লাহ বিচার করুক। আমি আর কিচ্ছু বলবো না। আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন আমার বাবার জন্য। তোমার বাবাকে যেদিন গ্রেফতার করা হয় তখন কি তুমি দেশে ছিলে? না, তখন দেশে ছিলাম না। আমি আগস্টের ৩০ তারিখে আমি দেশ থেকে বের হয়েছি। আগস্টের ৩০ তারিখে বিমানবন্দর দিয়ে বের হয়েছি। আমি তখন ছিলাম না দেশে। আমার বাবা ছিলেন। আমার বাবাকে যতবার বলা হয়েছে যে উনি কোথাও যাবেন নাকি, বলছে না আমার কোনো কিছু হারানোর নাই, আমি কোনো কিছু লুকায়ও নাই, আমার কোনো কিছু গোপন করার নাই। বাবা আমায় যদি ধরে নিয়ে যায় আমাকে ধরে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। উনি বাসায় ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট হয়েছে উনি। উনার শারীরিক গ্রেফতারের সময় কি শারীরিক সমস্যা ছিল গ্রেফতারের সময়? যখন গ্রেফতারের সময় কোনো সমস্যা ছিল না। আমার বাবা একজন সুস্থ মানুষ এবং সবল মানুষ। উনি হাসি খুশি হ্যাপি একজন মানুষ। সে কিভাবে এভাবে চলে গেল আমরা নিজেও জানি না। ব্যারিস্টার সুমন সাহেব, উনি আমার বাবার সাথে রুমমেট ছিল। আমার বাবা যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, উনি দেখভাল করতো আমার বাবাকে। আস্তে আস্তে নুয়ে পড়ছে আমার বাবাটা এইভাবে টানা হেঁচড়া করতে করতে। ডেঙ্গুর পরে তার ডায়াবেটিস হাই ছিল। তাকে যদি একটু রেস্ট দেওয়া হইতো, একবার যদি অ্যাডমিশন নেওয়া হইতো, একবার যদি পিজিতে অ্যাডমিশন নিত, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হয় না। একবারও নেয়নি তারা। উনার বাইপাসটা কবে হয়েছিল? বাইপাস বাইপাস ২০১১ সালে। জি, ২০১১ সালে। ওগুলা কোনো সমস্যা ছিল না। শুধু আমার বাবা শুধু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ওইটা থেকেও সুস্থ হয়েছে। ডেঙ্গুও ঠিক হয়েছে, কিন্তু এরপরে ডেঙ্গুর পরে যে ওনার যে চিকিৎসাটা করবে, তারা এই চিকিৎসাটা আর করে নাই। তাকে হাতে ধরে ডেঙ্গুটা প্রথম কখন ডেঙ্গুর কথা শোনা যায় প্রথম? আজকে থেকে ৮ দিন আগে আরো ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুর থেকে সুস্থ হয়েছে। ২ দিন ছিল পিজিতে, ওনাকে না রেখে ওনাকে আবার বের করে দেওয়া হয়েছে। তার অ্যাডমিশন কেটে দেওয়া। এবং এটা হলো ব্রিগেডিয়ার নোমান। উনি মেইনলি এইসব কাজ করেছে। তোমরা আল্লাহ। ভাই বোন কয়জন তোমরা? আমি এক ছেলে, আমার ২ বোন। তারা দেশেই আছেন। তারা আজকে দাফন করে আসছে আমার বাবারে। আজকে দাফনের সময় আজকে এসপি সাহেবকে ফোন করতে হইছে, ওসি সাহেবকে ফোন করতে হইছে। তারা জোর জবরদস্তি বলছে যে ১০০ মানুষের বেশি যে না হয়, আগে দাফন করেন। ২ থানায় জানাজা পড়া যাবে না। তাতে হাজার মানুষের দোয়ায় সবাই ছিল। দোয়া করে ইনশাল্লাহ দাফন হয়েছে, ভালোভাবে দাফন হয়েছে। আমার বাপটারে শেষ পর্যন্ত হ্যান্ডকাফ পরায় রাখছে আমার বাবাটারে। দোয়া তুমি করেন। তুমি তুমি কখন খবর পাও তোমার বাবা নেই? আমি সকালবেলা, আমি সকাল ভোরবেলা অ্যাকচুয়ালি
ভোর ৬টার সময় আমি খবর পেয়েছি। আমাকে কেউ বলে নাই। আমার যারা লোকজন ছিল তারা খালি বলতেছে, "আপনার বোনদের আসতে বলেন, পরে কথা বলবো, পরে কথা বলবো।" বলছে তখনই আমি বুঝেছি আমার বাবা আর নাই। তখনই বুঝেছি আমার বাবা আর নাই। সে আইসিইউতে ছিল গত রাত্রেও অনেক মানুষজনের সাথে কথা বলছে, সবার নাম পরিচয় জানছে। যতবার তাকে নার্স জিজ্ঞেস করছে, "আপনার নাম কি?" সে একেবারে জোরে বলছে, "আমার নাম অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।" এভাবে কথা বলছে সে। এভাবেই কথা বলছে সে। আজকে সে হঠাৎ করে কি হলো? কোনো লাইফ সাপোর্ট না, কিচ্ছু না। কেন? জানি না কি হলো। তোমার সাথে সর্বশেষ কবে কথা হয়েছে তোমার বাবা? আমার সাথে ৩ দিন আগে কথা হয়েছে। হুইল চেয়ারে ছিলেন উনি তখন। তো উনি পিজির সামনে বসেছিলেন। আমি আপনাদের ভিডিও-টিডিও সব পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে সব ছবি আছে। তো বলছে যে, "বাবা তুমি শক্ত থাকো।" এতটুকুই বলছে, "চিন্তা করো না।" বলছে যে, "আমায় নিয়ে চিন্তা করো না। আমার জামিন-টামিন কিছু দরকার নাই। যেদিন নেত্রী আসবে ওইদিন আমি বাইর হবো।" উনার নামে মামলা কয়টা ছিল সর্বমোট? ওনার নামে মামলা আ একাধিক ছিল। ৪ টা ছিল, মার্ডার কেস ছিল। তার নামে কোনো দুর্নীতি মামলা নাই। না, আমার নামে কোনো দুর্নীতি মামলা আছে। তো যেগুলা মামলা সবই এগুলা বানোয়াট, যেখানে সে জীবনে উপস্থিত ছিলেন না। জীবনে এই ব্যাপারে কথাও বলেন নাই। আমি নিজে জানি। আমার বাবা তখন ওই যেইসব টাইমে মামলা দিয়েছে, উনি অসুস্থ ছিলেন। উনার নামে উনাকে মামলা অ্যারেস্ট করা কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল এটা? বাসা থেকে অ্যারেস্ট করেছে, বাসা। সো উনি কোথাও যান নাই। বাসা থেকে। ঢাকার বাসায় না নরসিংদীর বাসায়? ঢাকার বাসা থেকে। উনাকে অনেকবার বলা হয়েছে উনি যাবেন নাকি কোথাও। উনি বলছে, "না বাবা আমার কোনো কিছু লুকানোর নাই। আমি কোথাও পালাবো না।" এই কথাই বলছে। উনাকে তো আমরা বহু বছর ধরে দেখি। তুমি খুব ছোট ছিলে সাজি, জি, আমরা যখন তোমাদের ধানমন্ডির বাসায় যেতাম জি, জি, তখন এত নেতা কর্মী ওই বাসায় থাকতো, আসতো, যাওয়া আসা করতো। তো কর্মী বান্ধব একটা মানুষ ছিলেন উনি। জি। কর্মীদের সাথে সবসময় একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল উনার সবসময়। জি, জি, এখনো আছে। আজকে এত বিপদের মধ্যেও এত মানুষকে থ্রেট করা হয়েছে, অ্যারেস্ট করা হবে, এই করা হবে। হাজারো মানুষের ঢল আজকে ছিল তা জানা যায়। আল্লাহর রহমত। যে তো জায়গায় জানাজা হলো যে কোন জি, জায়গাটা জানাজার জায়গাটা? জানাজা ১ম হয়েছে হলো আপনার গুলশান আজাদ মসজিদে। ওটা বাদেশা, তারপরে হয়েছে গতকালকে হয়েছে এটা। আর আজকে হয়েছে হলো তার নিজ বাড়ি আমার বড় আব্বার স্কুল মাঠ শুক্কুর মাহমুদ উচ্চ বিদ্যালয়। তো মনোহরদী থানা এটা। যদিও আমরা চেয়েছিলাম যে বেলাবো মনোহরদী ২ জায়গায় হোক। তো বেলাবোতে তো আমাদের পারমিশনই দেয় নাই। তারা মানা করে দিয়েছে প্রশাসন যে বেলাবতে হবে না। তারপরে মনোহরদীতে যখন মাইকিং করতেছিল মাইকটাইকও নিয়ে চলে গেছে তারা। পুলিশ মাইকিংও করতে দেয়নি আমাদের। আমার বাবার জানাজার। তো তার দাদার স্কুল যেটা শুক্কুর মাহমুদ উচ্চ বিদ্যালয় ওইটার মাঠেই তার জানাজা হয়েছে। মনোহরদীতে যারা মাইক কেড়ে দিল, অনুমতি দিল না, এরা কারা এরা? পুলিশ, পুলিশ। ওসির নামটা মনোহরদীর ওসির নামটা কি? আমি ওসি সাহেবের নাম জানি না। জেনে আপনাকে জানাবো। বেলাবোর ওসি সাহেবও নিষেধ করেছেন। জানাজার কথা বলছে আমরা দায়িত্ব নিতে পারবো না বেলাবোতে। আপনারা জানেন এই সেই অ্যারেস্ট হলে আমরা কিছু জানি না। তো আমরা তো জীবনেও চাই না যে আমার বাবার কারণে বা আমাদের কারণে কেউ সমস্যায় পড়ুক। তবুও যারা মন থেকে ভালোবাসে তাকে। তোমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, সেই দেশে স্বাধীন দেশে করছে, তার জানাজা করতে দিবে কিনা? তাকে বারে বারে বলা হচ্ছিল যে সকাল ৭টার মধ্যে দাফন জানাজা ঘরের মধ্যে সারতে বলা হয়েছে। জানাজা ঘরের মধ্যে করতে বলা হচ্ছিল। হ্যাঁ, নিজ বাড়িতে জানাজা ছোট করে করতে বলছে। ১০০ জনের বেশি মানুষ হতে পারবে না। এই মাইকিং বন্ধ করে কোন সময় মাইকটা কেড়ে নেয়, কখন এটা? আজকে আপনার কালকে রাত্রেই মাইক কেড়ে নিয়ে গেছে। কালকে রাত্রে থেকে মাইকিং শুরু হয়ে গেছিল। কিন্তু এশার নামাজ মানে ১ম জানাজার পর থেকেই গুলশানের তারপরে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে তার। তুমি তো তোমার বিদেশের জায়গা থেকে বসে তোমার বাবার জানাজা ফেসবুকে দেখতেছিলে, তাই না? জি, আমি ভিডিও কলে দেখতেছিলাম মেইনলি। আমার কিছু বলার নাই। আমাকে আমার বোনরা, আমার আত্মীয়স্বজন বলছে, "তুমি কোনো পোস্ট দিবা না।" আমি দোয়াও চাইতে পারি না। আমার বাবা যখন অসুস্থ, তাইলে যদি ওনাকে চিকিৎসা ঠিকমতো না দেয়, এজন্য দোয়াটাও চাইতে পারি নাই কারো কাছে। বলতেও পারি নাই কারো কাছে। আমার বাবা অসুস্থ। খালি চুপ করে দেখছি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলছে চাচা। অসুস্থ বানায় মেরে ফেলছে। আমার বাবা অসুস্থ ছিলেন। ওনার কোনো সমস্যা ছিল না। চিন্তা করতে পারো সাদি জেলখানায় একজন ডিভিশনার, উনি তো জি, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, জি, ডিভিশন প্রাপ্ত একটা মানুষ। জি, কত অবস্থা থাকলে জেলখানায় ওই ডিভিশন প্রাপ্ত ছেলে একজনের ডেঙ্গু হয়? জি, জি, সেটাই। এবং ডেঙ্গু হওয়ার পর ২ দিন রেখে তাকে আবার ফেরত পাঠায় দেওয়া হয়। তাকে ৩ বার আনা হয় কেরানীগঞ্জ থেকে পিজি হাসপাতালে। প্রত্যেকদিন এই গরমের মধ্যে একটা অ্যাম্বুলেন্স, যেখানে কোনো রকম কোনো সুবিধা নাই। খালি একটা খাট, একটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা স্ট্রেচার। এছাড়া কিচ্ছু নাই। তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়। তাকে মানুষের ভিতর দিয়েই একটা হুইলচেয়ার দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার হাতে এইভাবেই করছে তারা। এইভাবেই করছে।
এবং আমরা কিছু ছবি দেখলাম, অনেক রুগী, একটা বেডে তাকে রাখা হয়েছে, বিছানার চাদর নেই, তার হাতে বেডে তো হাত রাখা খোলা। হয়েছে, তখনই বলা হয়েছে যে এই বেড থাকবে না, এটা আরেকজন ভদ্রতা করে দিয়েছে, তাকে বলছে তাকে ফ্লোরে থাকতে হবে, তাকে বারান্দায় নিয়ে গেছে। এই এই অবস্থা, এই আজকে আমার বাবা, আজকে দেশের জন্য কিচ্ছু বলার নেই। ভিডিও কলে যখন দেখছি যে বাবার জানাজা, তোমার মন কি বলছিল তখন? আমার মন বলছে আমার বাবা এই কষ্টের থেকে দূরে আছে, শান্তিতে আছেন, উনি শান্তি মতো গিয়েছেন, হাসি মুখে গেছেন, মানুষ ভালোবাসে তাকে। আমি মানুষের কাছে দোয়া চাইছি, আমার বাবা শান্তিতেই গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া চাই সবার কাছে, এই আর কিছু না। তোমার কথায় আমরা বুঝলাম সেইখানে একজন সাক্ষী আছে, তার চিকিৎসা নিয়ে বেশ সুমন যে হোমমেড ছিলেন, জি জি, সুমন যদি কোনোদিন বাইরে আসতে পারেন, তার জি কাছে আমরা শুনতে পারবো আরো বিস্তারিত জানতে পারবেন অবশ্যই। কোনোদিন জি বাইরে আসতে পারলে সুমন। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনি অনেক আমার বাবার অনেক খেদমত করেছেন। আমার বাবার কোনো সমস্যা ছিল না, তাকে এইভাবে অসুস্থ করে মারা হয়েছে, আর কিচ্ছু না, এটাই সত্য, এটাই আমি জানি। আজকে আমি বললাম আপনার এখানে, তুমি কি এতদিন বলি নাই। হত্যাকাণ্ড মনে করো? এটা হত্যাকাণ্ড? পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আহ আমাদের কথা হয়েছে, দলীয় মানুষের সাথে কথা হয়েছে, এবং আমি এই ব্যাপার নিয়ে অনেক দূর যাব, আমি আন্তর্জাতিক ভাবেও যাব। তার সাথে যেই কাজ করা হয়েছে, তাকে যেই অমানবিক, তাকে যেই টর্চার করা হয়েছে, আমি এই ব্যাপারে দেখবো ইনশাল্লাহ। আমি অভিযোগ করব, যেখানে যেখানে অভিযোগ করা আমি করবো। আমরা জীবনে এগুলো করি নাই। আজকে আমরা ক্ষমতা থাকতেও আমার বাবা কেউ দেখিনি জীবনে এইভাবে করতে কারোর সাথে, আমরাও জীবনেও চিন্তা করিনি। আজকে তার সাথে যেই ব্যবহার, তার এই অবস্থায়, তার এই বয়সে 7 দিনে আমার বাবারে মেরে ফেলছে, 7 দিনে মেরে ফেলছে, 7 দিনে। পিজিতে কি বলা হচ্ছিল, কেন অ্যাডমিশন দেবে না তারা? ডাক্তার, জেলখানার ডাক্তার যিনি ছিলেন, উনি রেফার করছে পিজিতে। পিজিতে মানুষজন দিয়ে বলানোর পরে সকালবেলা ভর্তি করেছে, বিকালবেলা আমার বোনরা যখন বাসায় ফেরত এসছে, তাদের আবার ফোন করে বলা হয়েছে যে আমার বাবাকে আর কি আবার ফেরত পাঠানো হয়েছে, কারণ সে সুস্থ। সকালবেলা ভর্তি করা হয়েছে, বিকালবেলা ফেরত পাঠায়। তখন ডিরেক্টর সাহেবের সাথে যখন আমার বোনরা দেখা করেছেন, বলছেন আপনারা কেন আসছেন আমার সাথে দেখা করতে, আপনি তো আমার সাথে দেখা করার কথা না, এটা তো ডক্টরের কাজ, এখানে আমার সাথে কেন দেখা করতে আসছেন? ওই ডিরেক্টর সাহেবই ডক্টরকে প্রেসার দিয়ে আমার বাবার সিট কেটে দিয়েছে। ডিরেক্টর সাহেব সারা জীবন ডিরেক্টর থাকবেন, তাই তো? ব্রিগেডিয়ার নোমান, আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ডিরেক্টর সাহেব, আপনি আজকে ডিরেক্টর সাহেব হয়েছেন এই দেশটা স্বাধীন হওয়ার কারণে। একজন বীর মুক্তিযোদ্ধা শেষ জীবনে। আরেকটা ব্যাপার, সাথী উনাকে যখন দাফন করা হয়, উনি মুক্তিযোদ্ধা, উনাকে তো কোনো রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় নাই। না, রাষ্ট্র সম্পদ দেওয়া হয়নি। আমাদের তো জানাজাই করতে দিতে চায়নি, পুলিশ সারা মাঠ ঘেরাও করে রেখেছে, যারা মানে মানুষদের ঢুকতে দেয় না। এবং যখন অনেক মানুষ হয়েছে, তখন মানুষজন জানার পরে বলছে এক্ষুনি আপনারা চলে যান যে যার বাড়িতে, এক্ষুনি। আপনার কাছে আমি সব ছবি পাঠাবো, সব ভিডিও পাঠাবো, আপনি দেখবেন, আপনি বলবেন আল্লাহ মালিক। মুক্তিযোদ্ধা তার রাষ্ট্রীয় সম্মান পায় না, থানার ওসি মানুষকে বিদায় করতে চায়,